নববধূকে খাট থেকে নামিয়ে প্রিয়ম তোষকটা ফ্লোরে বেছাতে শুরু করলো। দৃশ্যটি দেখে বিস্ময় বিহ্বলতায় আহম্মক হয়ে গেছে সিয়া। কক্ষে প্রবেশ করেই স্বামীর এরূপ আচরণ তাকে ভাবুক করে তুলেছে। আজ তাদের বাসর রাত। ঘটনাচক্রটি ঘটেছিল এমন, প্রিয়ম প্রথম থেকে বাক্যের সিয়ার উদ্দেশ্যে দৃঢ় গলায় বলল, চাপো। দুই হাত দ্বারা মুখের ওপর থেকে ঘোমটা তুলে কপালে ভাঁজ ফেলে সিয়া উত্তরে বলল, কি চাপতে বলছেন তুমি? আমি কি? আরে চাপো না। কোথায় চাপতে হবে সেটা বলছেন না কেন? মেকি রাগ নিয়ে বলল সিয়া। পাশে চাপো ইয়ার, কিছুটা অনুরোধ স্বরে বলল প্রিয়ম। পাশে সরো বলতে পারেন না? তখন থেকে চাপো চাপো বলে যাচ্ছেন। খেকিয়ে বলে বিছানা থেকে নেমে দাঁড়ালো সিয়া। পাশে চাপাচাপির থেকে নেমে যাওয়াই ভালো বলে মনে করেছে সে। প্রিয়ম ওকে উপেক্ষা করে অবাক করে দিয়ে বিছানার তোষক নামিয়ে ফ্লোরে বিছাতে নিলে সিয়ার উদ্দেশ্যে ফের বলল, চাপো। প্রচুর বিরক্ত নিয়ে দূরে সরে দাঁড়ালো সে। প্রিয়ম চাদর ছুড়ে দিল বিছানার দিকে। তারপর একটা বালিশ নিয়ে নতুন চাদর বিছিয়ে আঁখি চোরা বন্ধ করে সোজা হয়ে শুয়ে পড়ল। শিয়া বিস্ময়ে লেহেঙ্গা ধরে দাঁড়িয়ে আছে। পারিবারিকভাবে বেশ ধুমধামে তাদের বিয়ে হয়েছে। বিয়ের আগে চেনা পরিচয় হয়নি তাদের মাঝে। এক প্রকার পারিবারিক চাপে পড়েই তাদের বিয়ে করতে হয়েছে। শিয়ার কেবল অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা হয়েছে। তার স্বপ্ন ছিল চাকরি বাকরি করে নিজের পায়ে দাঁড়াবে, কিন্তু তার এই স্বপ্নকে বাস্তবায়ন করার পূর্বেই বিয়ের বন্ধনে আবদ্ধ হতে হলো। অন্য প্রান্তে প্রিয়ম আমেরিকায় একটি কোম্পানিতে ম্যানেজার পোস্টে জব করেছে। পড়াশোনা শেষ করার পর সেখানেই তার চাকরি হয়ে যায়। বাবার নির্দেশে এমার্জেন্সি আমেরিকা থেকে সামনের সপ্তাহে তাকে দেশে আসতে হয়েছে। বিয়ের ব্যাপারে সে অবগত নয়। বাবা মায়ের কথা ফেলতে না পেরে বিয়ের জন্য রাজি হতে হয় তাকে। দ্বিধাবোধ নিয়ে বাসর ঘরে প্রবেশ করার পূর্বে তার বেস্ট ফ্রেন্ড মিনের কথা মনে পড়ে। দ্রুত কল দিয়ে কথোপকথনের মাধ্যমে মিন তাকে এমন উদ্ভট আইডিয়া দেয়, যার প্রতিক্রিয়ায় নববধূ প্রিয়মকে পাগল মনে করে কালই বাপের বাড়ি চলে যাবে। বুদ্ধি কাজে লাগায় প্রিয়ম। মিন যেমনটি বলে অক্ষরে অক্ষরে পালন করে সে। এদিকে শিয়া তীক্ষ্ণ চোখে তাকিয়ে আছে প্রিয়মের দিকে। ফুল দিয়ে পরিপূর্ণভাবে সাজানো খাট রেখে তোষক নিয়ে শুয়ে আছে একা। তৎক্ষণাৎ প্রিয়মকে স্বার্থপর লোক হিসাবে গণ্য করল শ্রিয়া। তার কর্মকাণ্ডে বুঝিয়ে দিল এই বিয়েতে তার কোনো ইচ্ছে আগ্রহ কিছুই ছিল না। ঠিক তার মতন প্রিয়ম তখনও ঘুমায়নি, ঘুমের ভাব ধরে শুয়েছিল। শিয়া হাতে চুড়ি সহ অলংকারগুলো খুলে ড্রেসিং টেবিলের ওপর রাখে। আলমারি থেকে প্রিয়মের একটি ঢিলেঢালা গেঞ্জি বের করে ওয়াশরুমে যায়। প্রিয়ম এক চোখ মেলে পুরো রুমে নজর বুলিয়ে বুঝতে পারে সিয়া বাথরুমে। উঠে বসতে চাইলেই দরজা খোলার আওয়াজ পেয়ে পুনরায় সেভাবেই চোখ বন্ধ করে শুয়ে থাকে। সিয়া প্রিয়মের গেঞ্জি ও প্লাজো পরে ওড়না ছাড়া বাহিরে এসছে। প্রিয়মের দিকে একবার তাকিয়ে লেহেঙ্গার ওড়না দুটো পাশে জড়িয়ে নেয়। তারপর জগ থেকে পানি হাতে নিয়ে প্রিয়মের মুখমণ্ডলে ছুঁড়ে মারে। ধরপড়িয়ে উঠে বসে চোখ পিটপিটিয়ে মুখের পানি হাতে দিয়ে মুছে কাট কাট কণ্ঠে বলল, হোয়াট সমস্যা? সেম টু ইউ, ভাবলেসিন কণ্ঠে বলল সিয়া। মানে? বিছানা থেকে তোষক নামিয়ে একা একা ঘুমাচ্ছেন কেন? কারণ আমার ঘুম পেয়েছে, তুমি বিছানায় গিয়ে ঘুমাও, দ্রুত উত্তর দিল প্রিয়ম। সিয়ার মুখ বেঁকে আসে। তোষক ছাড়া তক্তার ওপর তাকে ঘুমাতে বলছে? এ কেমন কাণ্ডজ্ঞানহীন লোক। তেলে বেগুনে খেপে বলল, ননসেন্স। কমন সেন্স একটুও আপনার মধ্যে নেই। তাহলে চলে যাও বাপের বাড়ি, বলেই মুখ ফিরিয়ে নিল প্রিয়ম। এতক্ষণে সিয়া প্রিয়মের আসল কৃতকর্ম ধরতে পেরেছে। এমন উদ্ভট কাজের জন্য সিয়া হয়তো বাপের বাড়ি চলে যাবে, এটাই ভাবছে প্রিয়ম। সিয়া ওড়না গা থেকে নামিয়ে গলার দুপাশে ঝোলালো। মনে মনে কিছু একটা ভেবে গুরুগম্ভীর কণ্ঠে শুধালো, আপনি বিছানার উপর ঘুমান। প্রিয়ম সিয়ার দিকে তাকিয়ে না উচ্চারণ করার পর মুহূর্তেই ভুরুকুটি করে বলল, তুমি আমার গেঞ্জি পরেছ কেন? এতক্ষণে প্রিয়ম তার গেঞ্জি লক্ষ্য করেছে। এর আগে ওড়না দিয়ে ঢাকা ছিল, তাই নজরে আসেনি। শিয়া বলল, কারণ সামনে পিছনে কোথাও আপনার নাম লেখা ছিল না, তাই প্রমাণিত এটা আপনার গেঞ্জি না, এজন্য পড়তে সমস্যাও নেই। সিয়াকে প্রিয়ম বোকাশোকা প্রকৃতির মেয়ে মনে করেছিল, কিন্তু শিয়া সেটি নয়, সেটা সে বুঝতে পেরেছে। এবং সে এটাও বুঝতে পেরেছে সিয়া দুর্বল স্বভাবের নয়, চঞ্চলা উগ্রচণ্ডী স্বভাবের মেয়ে, যার মধ্যে বুদ্ধির ক্ষমতাও বিদ্যমান। প্রিয়ম উগ্রভাব নিয়ে বলল, এটা আমারই গেঞ্জি, খুলে ফেলো বলছি। আচ্ছা, বলে ওড়না সরানোর আগেই প্রিয়ম নজর বাঁ দিকে ঘুরিয়ে উৎকণ্ঠা হয়ে বলল, কি করছো তুমি? কি করছি?
আমার সামনে দাঁড়িয়ে গেঞ্জি খুলছো, লজ্জা শরম নেই? নেই, মুখে মুখে জবাব দিল। যাও ওয়াশরুমে। ঝাড়ি দিয়ে বলল, যাব না, খুলবও না। টেরা জবাব। প্রিয়ম সিয়ার পানে চেয়ে তেজি কণ্ঠে বলল, তুমি তো দেখছি ভীষণ অভদ্র। সিয়া আঙুল তুলে ভাব নিয়ে বলল, সমস্যা? প্রচুর। তাহলে চলে যান আমেরিকা। প্রিয়মের মুখ কিছুটা হাঁ হয়ে গেল। পেঁচে ফেলে তার কথা তাকেই ফিরিয়ে দিয়েছে। সিয়া চঞ্চলা নয়, উগ্রচণ্ডী চালু চতুর মেয়ে। প্রিয়মকে মুখে হাঁ করে ভাবতে দেখে সিয়া তুড়ি বাজিয়ে বলল, ভাবি পাশে রেখে উপরে গিয়ে শুয়ে পড়ুন, নয়তো বাড়ির সবাইকে ডেকে আপনার কর্মকাণ্ড দেখাবো। থ্রেট করছো আমায়? সঙ্গে ব্ল্যাকমেল শব্দটিও যোগ করুন। প্রিয়ম দ্বিধায় পড়ে যায়। উপায়ন্তর না পেরে রাগে ফুঁসতে ফুঁসতে উপরে ওঠে, চাদর কোনো রকমে বিছিয়ে শুয়ে পড়ে। সিয়া ফ্যানের পাওয়ার বাড়িয়ে আয়েসি ভাব নিয়ে বালিশে মাথা রাখলো। প্রিয়ম ক্রোধে ফেটে যাচ্ছে। ইতিমধ্যে সিয়া প্রিয়মের উদ্দেশ্য করে বলে, লাইট অফ করে দিন। প্রিয়মের ক্রোধ আসমান ছোঁয়ার উপক্রম। ক্ষিপ্ত হয়ে উঠে বসে বলল, আমাকে হুকুম জারি করছো? সাহস তো কম নাই তোমার। লাইট অফ না হলে সবাইকে ডেকে বলবো আপনি আমাকে ফ্লোরে ঘুমাতে দিয়েছেন। ভ্রুক্ষেপহীন নজরে তাকিয়ে বলল সিয়া। দাঁতে জাঁত চেপে বসে থাকে প্রিয়ম। সবাইকে ডেকে যদি বলে দেয়, চোখে দেখা বিষয়টি সকলেই বিশ্বাস করে নেবে। তার কথা বিশ্বাস করা তো দূর, পাতেই তুলবে না। শেষে সম্মান নিয়ে টানাটানিতে পড়ে যাবে তার। ভেবেছিল কি আর হচ্ছে কি, সব মিনের দোষ। ওর ফালতু আইডিয়ার জন্য আজ তাকে ভুগতে হচ্ছে। কথাগুলো ভাবতে ভাবতে প্রিয়ম খাট থেকে নেমে লাইট অফ করে রেগে মেগে খাটে ধপ করে বসতে নিতেই তক্তার কারণে পিছনে ব্যথা পায়। রাগের বশে ভুলেই গিয়েছিল যে বিছানায় তোষক নেই। শিয়া বিষয়টি বুঝতে পেরে ঠোঁট কামড়ে হাসি থামানোর চেষ্টা করে। পিছনে হাত বুলাতে বুলাতে শুয়ে পড়ে। কিন্তু শক্ত সোজা তক্তার উপরে ঘুমানো কি এত সহজ? রাগে কষ্টে মন চাইছে আমেরিকায় পালিয়ে যেতে, তবে এখন এটাও সম্ভব নয়। সকালে দরজার কড়া নাড়ার শব্দে ঘুম ভাঙে শিয়ার। ঘুম ঘুম চোখে উঠে বসে বিছানায় নজর পড়তেই শূন্যস্থান দেখে শিয়া পুরো রুমে নজর বোলায়। তবে প্রিয়মের দেখা মেলে না। দরজা ভিতর থেকে লাগানো দেখে বুঝতে পারে প্রিয়ম ভেতরেই আছে। দরজা না খুলেই প্রথমে ওয়াশরুম চেক করে। সেখানে না দেখতে পেয়ে বারান্দায় এসে দেখে ইজি চেয়ারে হেলান দিয়ে শুয়ে আছে। প্রিয়মের ঘুমন্ত মুখশ্রীতে সোনালি রোদের মৃদু আভা ছুঁয়েছে। এতে তার ঘুমের ব্যাঘাত ঘটাতে পারেনি। হয়তো রাতে না ঘুমানোর ফলে তীব্র নিদ্রা কাবু করতে সক্ষম হচ্ছে না। একটু খেয়াল করে দেখলে বোঝা যায় তার অভিনব স্বামী দেখতে বেশ চমৎকার সুদর্শন। গায়ের রং শ্যামল বর্ণের হলেও মানুষটি চোখ নাক মানানসই। রয়েছে তার সুগঠিত ও শক্তিশালী দেহ। হয়তো বডি ফিটনেসের দিক থেকে খুব সচেতন। ভাবনায় ব্যাঘাত ঘটে কড়াঘাতে। সিয়া প্রিয়মকে ডাকার জন্য উদ্যত হতেই তখনই একটা কালো রঙের বিড়াল তার পায়ে খামচি কাটে। সিয়া ছোট্ট করে চিল্লিয়ে লাফিয়ে পালিয়ে দ্রুত প্রিয়মের কোলের ওপর পা উঠিয়ে ঘাপটি মেরে বসে যায়। প্রিয়ম হকচকিয়ে উঠে চোখ পিটপিট করে শিয়ার দিকে তাকায়। বিড়ালটি তখনও সিয়ার দিকে তাকিয়ে উগ্রকণ্ঠে ম্যাও ম্যাও করছিল, যেন সে কোনো কারণে তার ওপর প্রচণ্ড ক্ষেপে আছে। প্রধানত বিড়ালটি পরিবারের সদস্য বাদে অপরিচিত কাউকে পছন্দ করে না, তাই শিয়াকে দেখে বিড়ালটি রেগে যায়। প্রিয়ম বিড়ালটির দিকে তাকিয়ে বুঝতে পারে বিষয়টি। সিয়ার লাফিয়ে ওঠার কারণও সে বুঝে যায়। তবে এ কেমন কাণ্ড! সিয়া একদম বাচ্চাদের মতন কোলে উঠে বসে আছে। প্রিয়ম শিয়ার খুব কাছাকাছি এসেছিল। শিয়ার শরীর থেকে মিষ্টি স্মেল তার নাকে এসে লাগে। প্রিয়ম কিছুক্ষণের জন্য আনমনা হতে গিয়েও নিজেকে নিয়ন্ত্রণে এনে তেজি কণ্ঠে বলল, নিচে নামো। বিড়ালটিকে যেতে বলুন। তুমি নামো, ও কিছু বলবে না। না, আগে ওকে সরান। কথাটি বলতে বলতে আরেকটু চেপে বসলো শিয়া। প্রিয়ম বিড়ালটির নাম ধরে ডেকে হাতের ইশারায় চলে যেতে পারে। মিহু, চলে যাও। ম্যাও আওয়াজ তুলে বিড়ালটি প্রিয়মের ইশারা বুঝতে পেরে চলে যায়। সিয়া এটা দেখে নেমে পড়ে। এখন সে কিছুটা বিব্রত বোধ করছে। সেভাবে চড়ে বসাটা ঠিক হয়নি, তবে সে ইচ্ছে করেও বসেনি। বিড়বিড় করে বিড়ালটির ওপর ক্ষোভ প্রকাশ করে। তারপর বলল, কে যেন এসছে? কে? কথাটা সম্পূর্ণ করার আগেই কড়াঘাত শুনতে পায় প্রিয়ম। বুঝতে পারে শিয়া কার কথা বলছে। রুমের দিকে এগিয়ে যায়। তোষক বিছানায় উঠিয়ে চাদর ঠিকঠাক করে দরজা খুলে দেয়। হুমড়ি তুমড়ি খেয়ে প্রিয়মের বড় ভাবি মলি ও তার ছোট ননদ জুলি প্রবেশ করে। মলি কৈফিয়ত স্বরে জানাতে চাইল, কি ব্যাপার, বাসর পালন করা এখনো হয়নি? প্রিয়ম রাতের পুরো ঘটনাটি একবার পুনরাবৃত্তিতে ভেবে নেয়। নীরবে সরু নিঃশ্বাস ফেলে বুঝতে না দিয়ে লজ্জা মিশ্রিত হাসি প্রদান করে বলল,
না ভাবি, ভাবলাম আর এক গেম হবে, তার মধ্যেই বিদেশে থাকতে থাকতে স্বভাব সরম সব গেছে তোর ভাইয়া, আফসোস স্বরে বলল জুলি। তুই কান চেপে রাখ, এখানে ভাবি দেওরের কথা হচ্ছে, কাঠিন্য কণ্ঠে শুধালো প্রিয়ম। বল। গেলাম, সে প্রস্থান করলো। মলি সিয়ার কাছে এসে বলল, আমার দেওর রোমান্টিক কেমন সিয়া? প্রচুর রোমান্টিক, লজ্জা ভঙ্গিতে বলল সিয়া। জানি তো, একদম বড় ভাইয়ের মতন। শিয়া মুচকি হাসি প্রদান করে আর চোখে প্রিয়মের দিকে তাকিয়ে মনে মনে বলল, আমেরিকান গাধা। প্রিয়ম কপাল চুলকানোর ভঙ্গিতে মিনমিন স্বরে বলল, মিথ্যুক ডাইয়া। বিষণ্ণ মনে হেঁটে চলেছে প্রিয়ম। এরিয়াটা ছিল একটি পার্ক। ঝিরিঝিরি বাতাসের সঙ্গে চাঁদবিহীন নির্জন চিকন সিমেন্টের পথ দিয়ে সামনের দিকে অগ্রসর হচ্ছে। সামনে একটি খালি বেঞ্চ দেখে সেটাতে বসে পড়ে। আজ সে আমেরিকা থেকে দেশে এসছে। বাবার জরুরি তলব বলতে তার বিয়ে। প্রিয়মের বড় ভাই পবন পালিয়ে বিয়ে করেছিল, যার কারণে প্রিয়মের বাবাকে অপমানিত হতে হয়েছে আত্মীয় স্বজনদের নিকট। বাধা বিপত্তি পেরিয়ে বহু কষ্টে তাদের মেনে নিয়েছে। ছোট ছেলে যাতে একই কাজ না করতে পারে তার জন্যই তাকে তাড়াতাড়ি বিয়ে দেওয়া হচ্ছে। প্রিয়মকে এসব ঘটনা বলে বুঝিয়ে রাজি করানো হয়েছে, কারণ সে তখন আমেরিকায় ছিল। সব ঘটনা জানলেও তার 100 মাইল থাকার কারণে এসব তার দৃষ্টির অগোচরে ছিল। প্রিয়ম বাবার নির্দেশ অনুযায়ী বিয়েতে মত দেয়। এ নিয়ে তার মনোম্লানতায় ভুগছে। তৎক্ষণাৎ তার ম্লান ভাব কাটে একটি মেয়ের চিল্লাপানা শুনে। বাঁদিকে তাকিয়ে দেখে লাল পাড়ের হলুদ রঙের শাড়ি পরিধান একটি মেয়ে ফোনে কারোর সঙ্গে চিল্লিয়ে কথা বলছে। ব্লাউজের রং গোলাপি কালারের। ল্যাম্পপোস্টের আলোয় মেয়েটিকে স্পষ্ট দেখতে পাচ্ছে সে। প্রিয়ম কৌতূহলে চনমনিয়ে উঠল। চুলের বহর বেশ দীর্ঘ, চোখ বাঁধানোর মতন। চেহারা একদম দেখা যাচ্ছে না, বাতাসের জন্য খোলা চুলগুলো অভদ্রের মতন উঠছে। ছোট্ট ছোট্ট চুলগুলো ঢেকে রেখেছিল তার মুখমণ্ডল। মেয়েটির কথোপকথনে বুঝতে পারে বিয়ে না করার একই সমস্যায় সেও ভুগছে। এক পর্যায়ে মেয়েটি ফোন কেটে হতাশ হয়ে মাথা নত করে ফেলে। দূর থেকে প্রিয়ম এতক্ষণে পুরো বিষয়টি লক্ষ্য করেছে। মেয়েটির চেহারা পুরোপুরি না দেখতে পেলেও এতটুকু বুঝেছে সে যথেষ্ট সুন্দরী। অচেনা অচেনা মেয়েটির মুখ দেখার জন্য প্রচণ্ড রূপে আনচান করছে। প্রিয়ম মেয়েটির অগোচরে একটি ছবি তুলে নেয়। জানে এটা ঠিক নয়, তবুও কেন জানি মনটা এই দুঃসাহসে সায় দিল। দ্বিতীয় ছবিটি তোলার পূর্বেই মিনের কল আসে। প্রিয়ম ফোন কেটে দিয়ে মেয়েটির দিকে তাকাতেই দেখে সে সামনে থেকে একটি স্কুটারে উঠে চলে যায়। প্রিয়ম উত্তেজিত হয়ে গাড়ির নাম্বার নোট করতে যাবে, তখনই পুনরায় মিনের কল আসে। প্রিয় ফোনের দিকে তাকিয়ে ক্ষেপে যায়। ততক্ষণে সেই স্কুটারটি তার দৃষ্টির সীমানার বাইরে চলে যায়। নোট করা হয়নি নাম্বারটি। মন ব্যাকুলতায় ছটপট করতে থাকে। প্রথম কোনো মেয়ের প্রতি সুপ্ত অনুভূতি জাগ্রত হয়েছে, তবে পুরো চেহারা দেখার আগেই হারিয়ে ফেলেছে। শুধু রয়ে গেছে তার সেই হতাশ জড়িত ছবিটি। দীর্ঘশ্বাস ফেলে প্রিয়ম ভাবনা থেকে বেরিয়ে আসে। এটি 1 সপ্তাহ আগের ঘটনা ছিল। তারপর থেকে প্রতিদিন সন্ধ্যার পর সেই সময়ে পার্কে গিয়ে বেঞ্চিতে বসত, কিন্তু একবারের জন্য মেয়েটির দেখা পায়নি সে আর। পরিচয়বিহীন অচেনা মেয়েটিকে প্রিয়ম ভালোবেসে ফেলেছে। তার হৃদয় মন্দিরে ছোট্ট একটি জায়গা তৈরি হয়েছে। তবে এসব কথা ভাবা এখন বেমানান বলে মনে হচ্ছে তার, সেটাও শিয়ার জন্য। অচেনা মেয়েটি কিছুক্ষণের জন্য তার বিয়ের ব্যাপারে ভুলিয়ে দিয়েছে, তার কথা ভাবতে বাধ্য করেছে। এদিকে সিয়ার নাম ব্যতীত তার বিষয় আর কিছুই জানে না প্রিয়ম। তবে শিয়া যে সহজ সরল প্রকৃতির মেয়ে নয়, সেটা সে ভালো করেই বুঝতে পেরেছে আগের দিন রাতে। অচেনা মেয়েটির ছবির পানে তাকানো অবস্থায় বিদঘুটে ভাবে ফোনের রিংটন বেজে ওঠে। মিনের নাম্বার দেখে চোখ মুখ শক্ত হয়ে আসে তার। রিসিভ করেই উগ্র কণ্ঠে বলল, রাস্কেল, গালি দিচ্ছিস কেন? তোর জন্য আমার সর্বাঙ্গ ব্যথায় টনটন হয়ে আছে। কিছুটা আহত কণ্ঠে বলল, পুরো ঘটনা বল। সময় ব্যয় না করে রাতের পুরো ঘটনা বলল প্রিয়ম। মিন ভাবুক হয়ে বলল, তাহলে কি অন্য প্ল্যান বলবো? তোর প্ল্যানের ধারের কাছেও আমি যাচ্ছি না। এই দ্বিতীয়বারের মতন শোন ব্রো। একদমই না। আগে শোন, ভালো না লাগলে ফেরত নেব। প্রিয়ম একটু ভেবে জবাব দিল, বল। পার্কে যে মেয়েটির ছবি তুলেছিস তার কথা শিয়াকে বল। পুরো কথা শেষ করার আগেই মাঝারি খাঁচায় মিহুকে বন্দি অবস্থায় চোখের সামনে তাক করে কে যেন ধরে রেখেছে। চোখের সামনে এরূপ দৃশ্য দেখে হকচকিয়ে উঠে ফোন কেটে দেয় প্রিয়ম। উঠে দাঁড়িয়ে পিছন ফিরে দেখে খাঁচাটি হাতে নিয়ে দাঁড়িয়ে আছে সিয়া। কপালে ভাঁজ পড়ে প্রিয়মের, সঙ্গে রাগ এসে জড়ো হয়। এটি ইঁদুর আটকানোর খাঁচা, তাতে মিহুকে আটকে রেখেছে শিয়া। প্রিয়ম ক্ষুব্ধ কণ্ঠে বলল, মিহুকে আটকেছো কেন? ছেড়ে দাও। হুম,
মাথা দুদিকে নাড়িয়ে বলল শিয়া। হোয়াই? কারণ সকালেও আমাকে খামচি দিয়েছে। জুলি তোমাকে বলেনি কেন খামচি দিয়েছে? বলেছে, তবুও সে শাস্তিযোগ্য। ঘাট টেরামি ছাড়ো শিয়া, নাকের পাটা ফুলিয়ে বলল প্রিয়ম। মোটেও না, আমার সঙ্গে যে ভালো আমি তার সঙ্গে ভালো, যে খারাপ আমিও খারাপ, হোক না সে মানুষ কিংবা পশু পাখি, আই ডোন্ট পাত্তা। প্রিয়ম রাগী নিঃশ্বাস ফেলে কিছু বলার জন্য উদ্যত হতেই শিয়া বলল, শুনুন, আমি জানি আপনার এই বিয়েতে কোনো মত ছিল না, আমারও ছিল না, তবে বিয়ে যখন হয়েছে না চাইলে সংসার তো করতেই হবে, তাই আমি মানিয়ে নেওয়ার চেষ্টা করব। আমার পক্ষে তোমাকে মানিয়ে চলা অসম্ভব, তবে এটা সবাইকে জানাই নাকি? কথায় কথায় ব্ল্যাকমেল করা বন্ধ করো, কিছুটা জোরে বলল। ব্ল্যাকমেল কোথায় করলাম? আমি তো শুধু বললাম রাস্কেল টু, বিড়বিড় করে বলল প্রিয়ম। এক নাম্বারটা বুঝি আপনার বন্ধু? তুমি আমার কথা কান পেতে শুনছো তাই না? একদম না, ভেতরে প্রবেশ করতে করতে শুনেছি। প্রিয়ম রাগে নিঃশ্বাস ফেলে বলল, আচ্ছা আমি চেষ্টা করব, যাও। এই যে আপনাকে কেউ ফোর্স করছে না, বুঝলেন? ভেংচি কেটে বলে। কেন জানি প্রিয়মের মন উল্টো বলছে, তবুও সে আর কিছু বলল না। খাঁচাটি ছোঁ মেরে নিয়ে মিহুকে মুক্ত করে দিল। শিয়া বিড়ালটির দিকে আঙুল তাক করে চোখ রাঙিয়ে বলল, ফিরামিয়া আমাকে খামচি দিলে গন্ধযুক্ত বাথরুমে আটকে রাখবো। মিহু যেন শিয়ার কথা বুঝতে পেরেছে, মৃদু স্বরে ম্যাও উচ্চারণ করে প্রস্থান করে। প্রিয়ম ভ্যাবাচাকা খেয়ে দাঁড়িয়ে আছে। শিয়ার এরূপ কথাবার্তা তাকে ভীষণ বিরক্ত করে তুলেছে। প্রিয়ম বেরিয়ে যায়। এমনিতেই মেজাজ তার বিগড়ে আছে, শিয়ার সঙ্গে থেকে আর বিগড়াতে চায় না। আজ তাদের বৌভাত। শিয়াকে জুলি পার্লারে নিয়ে যেতে এলে সে না করে দেয়, ঘরেই নিচে থেকে তৈরি হবে বলে জানায়। মলি গোল্ডেন রঙের একটি লেহেঙ্গা ও কিছু জুয়েলারি দিয়ে যায়। চেহারায় সামান্য মেকআপ করে তৈরি হয়ে নেয়। অনুষ্ঠান বাড়িতেই হবে, ছাদেই সব ব্যবস্থা করা হয়েছে। গেস্টরা একে একে আসতে শুরু করেছে। কিছুক্ষণ পর পর আত্মীয়রা রুমে এসে শিয়াকে দেখে যাচ্ছে। পার্লারে সাজেনি দেখে অনেকেই কানাঘষা শুরু করেছে, কিন্তু এতে শিয়ার কোনো ভ্রুক্ষেপ নেই। 12টার দিকে শিয়ার পরিবার থেকে লোকজন আসে। পরিপূর্ণ অনুষ্ঠান শেষ হওয়ার পর রেওয়াজ অনুযায়ী প্রিয়ম ও শিয়াকে নিয়ে যাওয়া হয় শিয়াদের বাড়িতে। যেতে বেশিক্ষণ সময় লাগে না। শিয়ার চাচাতো মামাতো বোনরা প্রিয়মকে নিয়ে পড়ে থাকলে শিয়া নিজ কক্ষে এসে ড্রেস চেঞ্জ করে গোসল সেরে নেয়। ভারী লেহেঙ্গার কারণে হয়রানি কম হয়নি সারাদিনে। ভেজা চুল নিয়ে মিষ্টি খেতে খেতে নিচে এসে দেখে প্রিয়ম এত এত শালিশালার পাল্লায় পড়ে নাজেহাল হয়ে গেছে। প্রিয়মের চেহারা দেখার মতন হয়েছে। সিয়ার সুপ্ত মায়া অনুভব হয়। শেষে সবাইকে ধমকিয়ে ড্রয়িং রুম খালি করে। প্রিয়ম স্বস্তির নিঃশ্বাস ফেলে শিয়াকে জিজ্ঞেস করলো, তোমার রুম কোথায়? ডান দিকে, নিয়ে চলো, আমি ফ্রেশ হব। আসুন। প্রিয়মকে রুমে নিয়ে আসে। ফ্রেশ হবার পর কিছুটা হলেও স্বস্তি মেলে তার। সিয়ার রুমেও সরু বারান্দা ছিল। প্রিয়ম সেখানে গিয়ে দাঁড়ায়। তখনই শিয়ার ছোট বোন জিয়া ওদের জন্য পায়েস নিয়ে আসে। সিয়ারা 2 বোন, ভাই নেই ওদের। পায়েস হাতে নিয়ে শিয়া জিয়াকে চলে যেতে বলে। এক বাটি নিয়ে বারান্দায় এসে প্রিয়মকে দেয়। খাবো না। বার্তাটি শুনে শিয়া বাটি হাতে রুমে ফেরে। রাতের আহারের পর শিয়া প্রিয়মকে বিছানায় ঘুমাতে দেয়। অবশ্য এতে কয়েকবার খোঁটা দিয়ে কথাও শুনিয়েছে। শিয়া ওর পাশেই শুয়েছে, তবে সেই গল্প নাটকের কাহিনীর মতন মাঝখানে বালিশ রাখতে বলেনি তারা। লাইট অফ করার পর প্রিয়ম শিয়াকে সেই মেয়েটির কথা জানাতে চাইছে, তবে সে দ্বিধাবোধ করছে। বউয়ের কাছে এরূপ কথা বলাটা ভালো দেখায় না, তবে সে অজানা রাখতেও চাইছে না, তাই সরাসরিভাবে বলে, একটা কথা বলবো। কি, ডিভোর্স চান? একটু বেশি বোঝার অভ্যাসটা ছাড়ো তো। তাহলে কি কোনো মেয়ের চক্কর? হ্যাঁ, তেমনই কিছুই। নাম ঠিকানা বলুন, আমার ঘটকালি করতে সমস্যা নেই। কথাটা বলার সময় শিয়ার একটু খারাপ লাগে, তবে সেটা কিছুতেই প্রিয়মকে বুঝতে দিতে চায় না। আসলে মেয়েটিকে আমি একটা পার্কে দেখেছি। আগে বলুন। পুরো চেহারা দেখিনি। আগে হলুদ রঙের শাড়ি পরেছিল। আগে বিয়ে করব না বলে কারোর সঙ্গে চিল্লাচিল্লি করছিল ফোনে। আগে। আমার কথা তুমি সিরিয়াসলি নিচ্ছ না? নিচ্ছি তো, আপনি কন্টিনিউ করুন। মেয়েটির অজান্তেই একটা ছবি তুলেছি, দেখান। তোমাকে দেখাবো কেন? তাহলে ঘুমালাম আমি, হাই টেনে বলল শিয়া। না শোনো, আমি তো এখানে তেমন কিছু চিনি না, সেই পার্কের নামটিও আমি জানি না। হাঁটতে হাঁটতে সেখানে চলে গিয়েছিলাম, তখন আবার রাত ছিল। আমাকে সেখানে নিয়ে যেতে পারবেন? হ্যাঁ, কাল নিয়ে যাব। সবাইকে বলবেন আমরা ঘুরতে যাচ্ছি। তাহলে তুমি আমাকে সাহায্য করছো, বিনিময়ে কি পাবো? কি চাও? আপাতত কিছু মাথায় আসছে না, পরে জানাবো। আচ্ছা বলে ওপাশ ফিরে ঘুমালো প্রিয়ম।
সিয়া মুখ বাঁকিয়ে মনে মনে বলছে, নিজের স্বামীকে অন্য মেয়েকে খোঁজার জন্য সাহায্য করছি। সকালে, শুনুন, শুনছেন, উঠুন আমেরিকান গাধা, লাস্টেরটুকু চিল্লিয়ে বলল শিয়া। প্রিয়ম ধরফড়িয়ে উঠে বসে তেজি কণ্ঠে বলল, হেই, তুমি আমাকে আমেরিকান গাধা বলছো? সেটাই তো আপনি, বিড়বিড় করে বলল শিয়া। কি? এতবার ডাকছি শুনতে পাচ্ছেন না? প্রিয়ম কাঠিন্য মুখে বলল, ঘুমের ঘোরে ডাকলে কেউ শুনতে পায়? আমেরিকান গাধা পদবি তো ঠিকই শুনেছেন। তার মানে তুমি এটাই বলেছিলে? বুক ফুলিয়ে ক্ষেপে বলল প্রিয়ম। শিয়া দ্রুত জবাব দিল। সিয়া, জিয়া এবং ওর 3 চাচাতো বোনদের সঙ্গে নিয়ে গভীরভাবে পরিকল্পনায় মগ্ন ছিল। পিয়ার হাতে ছিল প্রিয়মের ফোন। সেই ফোন অনুসরণ করে সকলে কিছু একটা বলছে। 10 মিনিট অতিবাহিত হওয়ার পর সেখানে আগমন ঘটে প্রিয়মের। গোল হয়ে ওদের বসে থাকতে দেখে বাঁকা দৃষ্টি ফেলে বলল, কি হচ্ছে এখানে? তারা থমথমে খেয়ে উঠে দাঁড়িয়ে প্রিয়মের পানে তাকায়। ওদের চেহারায় কিঞ্চিত ভীতিভাব দেখায়। প্রিয়ম প্রশ্নসূচক দৃষ্টিতে তাকায়। শিয়া প্রিয়মের ফোন পিছনে লুকিয়ে এগিয়ে এসে বলল, আপনাকেই দেখছিলাম আমরা, তাই না বল? বলেই ওদের দিকে তাকিয়ে চোখ টিপতে দিল। সকলে একসঙ্গে মিলে হ্যাঁ বলে উঠল। আমাকে দেখছো বলতে? আর আমার ফোনটা কোথায়? ভুরুকুটি করে বলল। সিয়া ওর ফোন আনলক করে গ্যালারিতে এসে একটি গাধার ছবি স্ক্রিনে এনে প্রিয়মের দিকে তাক করে ধরে বলল, এই দেখুন, বলছিলাম না আপনাকেই দেখছিলাম আমরা। প্রিয়ম চোখ বন্ধ করে রাগ নিয়ন্ত্রণ করতে পারে না। চিল্লিয়ে সিয়া উচ্চারণ করে ধরতে যাওয়ার পূর্বে অন্য দরজা দিয়ে শিয়া বাইরে চলে আসে। ড্রয়িং রুমে ইরার হাতে প্রিয়মের ফোনটি দিয়ে জিয়ার রুমে এসে লুকায়। গাধার ছবি দেখানোর কথা মনে পড়তেই শিয়া খুব হাসে। জামাই বাজার শেষ হওয়ার পর রান্না ও খাওয়া দাওয়ার পর্ব শেষ হয়। বিকালের দিকে প্রিয়ম শিয়াকে নিয়ে ঘুরতে বের হয়। ভাড়া মিটিয়ে সামনের দিকে এগোতেই শিয়া জিজ্ঞেস করলো, এটাই সেই পার্ক নাকি? আরে না, তাহলে এখানে কেন নিয়ে এসছেন? এখন ঘুরি, সন্ধ্যার পর সেই পার্কে যাব। আচ্ছা, কি খাবে? আইসক্রিম খাবো, চলো। তারা একটি আইসক্রিমের দোকানের সামনে এসে থামে। 2টি কোন আইসক্রিম কিনে বেঞ্চে বসে খাচ্ছিল। শিয়া আর চোখে প্রিয়মের দিকে তাকিয়ে দেখে টিস্যু দ্বারা আইসক্রিম ধরে কাটছে। ওপর থেকে নিচ পর্যন্ত প্রিয়মকে পর্যবেক্ষণ করতে গিয়ে মুগ্ধতায় চোখ বুজে এলো শিয়ার। সে মনে মনে বলছে, কেন যে আমেরিকার গাধাটা এত সুন্দর? একটু কম সুন্দর হলে কি বেশি ক্ষতি হতো? আমার কল্পনার চেয়েও সে খুব সুদর্শন যুবক। কিন্তু নিমেষেই মনটা খারাপ হয়ে গেল শিয়ার। তবে সে কৃত্রিম হেসে প্রিয়মকে জিজ্ঞেস করলো, আচ্ছা, মেয়েটিকে পেয়ে গেলে আপনি কি করবেন? প্রিয়ম একটু ভেবে জবাব দিল, বিয়ের প্রপোজাল দেব। আর রাজি থাকলে বিয়ে করে নেব। আর আর তুমি তো আমাকে পছন্দ করো না, তাই ডিভোর্স দিলে আপত্তি আছে তোমার? কথাটি কর্ণকুহরে পৌঁছাতে মুখ চোট দিয়ে উঠল তার। খাওয়া দাওয়া বন্ধ করে প্রিয়মের দিকে তাকালো। তবে সে সেটি বুঝতে দেয় না। বলল, একদম না। যাক, তাহলে ভালো, বলে খেতে আরম্ভ করলো প্রিয়ম। শিয়ার খাওয়া বন্ধ। হৃদয়ে যেন বিষে বিষিয়ে গেছে প্রিয়মের বলা কথাগুলো। টুকটাক কথা বলার পর আরও বেশিক্ষণ সময় ব্যয় করে। শিয়ার মন কিছুটা খারাপ থাকায় ফোনের স্ক্রিনে তাকিয়ে বাকি কথা বলে সময়টুকু পার করে। অন্ধকার হয়ে আসছে। কিছুক্ষণের মধ্যেই জনশূন্য হয়ে আসে বটমূল। তবে পুরো অন্ধকার হওয়ার পর প্রিয়ম সিয়াকে সেই পার্কে নিয়ে আসে। শিয়া প্রিয়মকে আশ্বাস দিয়ে বলল, আপনি সেই বেঞ্চিতে গিয়ে বসুন। বসলাম, কিন্তু আজকে কি মেয়েটি আসবে? দেখা যাক। অপেক্ষা করতে ক্ষতি কি? আচ্ছা, তুমি কোথায় দাঁড়াবে? আমি সামনের বেঞ্চিতেই আছি, আপনি অপেক্ষা করুন। ঠিক আছে, তবে বেশি দূরে যেও না। শিয়া চলে যায়। প্রিয়ম অচেনা তরুণীর জন্য অপেক্ষার প্রহর গুনছে। ঠিক সেই সময়ে মিনের কল আসে। কেটে না দিয়ে প্রিয়ম কল রিসিভ করে। মিনকে জানাতে চায় পুরো ব্যাপারটা। দুজনের মাঝে কথোপকথন হয়। হঠাৎ প্রিয়ম নুপুরের আওয়াজ শুনতে পায়। ঘাড় ঘুরিয়ে তাকাতেই স্তব্ধ হয়ে উঠে দাঁড়ায়। আনমনে ফোন কেটে এগিয়ে যেতে আরম্ভ করে সামনের দিকে। সেদিনের সেই অচেনা মেয়েটির দেখা সে পেয়েছে। বেঞ্চে বসে পা নাচিয়ে উল্টো দিকে মুখ করে ফোনে কথা বলছিল, যার দরুন নুপুরের রিনিক ঝিনিক আওয়াজ হচ্ছে। প্রিয়ম মেয়েটির নিকটে গিয়ে এগিয়ে আসে। দ্বিধাবোধ ফেলে জিজ্ঞেস করে, তোমার নাম কি জানতে পারি? মেয়েটি প্রিয়মের কথায় কোনো প্রতিক্রিয়া দেখালো না। ফোন কানে ধরে সেভাবেই বসে রইল। প্রিয়মের আগ্রহ আরও বেড়ে গেল। সংশয় কাটিয়ে বলল, 6 তারিখের রাতে আমি তোমাকে এখানে প্রথম দেখেছিলাম। একটুর জন্য তোমাকে হারিয়ে ফেলেছি। 1 সপ্তাহ যাবৎ এই সময় অপেক্ষা করেছি, কিন্তু তোমার দেখা মেলেনি। আজ তোমায় পেয়ে আমি সত্যিই নিজেকে ভাগ্যবান বলে মনে করছি। মেয়েটা এবারও নিরুত্তরে শুনে যায় প্রিয়মের কথা। প্রিয়ম বিভ্রম নিয়ে পুনরায় শুধালো, আমি তোমাকে বিয়ে করতে চাই।
মেয়েটি দ্রুত বেগে উঠে দাঁড়ায়। পা আগে বাড়াতেই প্রিয়ম চটজলদি বলল, উত্তর না দিয়েই চলে যাচ্ছ? মেয়েটি পথ থামিয়ে দ্রুত ফিরে তাকিয়ে কঠিন বাক্যে শুধালো, একজন বাঙালি মেয়ের একবারই বিয়ে হওয়া উচিত, 2-3বার নয়। প্রিয়ম হতবাক হয়ে মেয়েটির চেহারা দেখে। আঁখি যুগল পাতা ফেলতে ভুলেই গিয়েছে বোধহয়। আঁধারিয়া এই প্রহরটি যেন এখানেই থমকে যায়। হতবিহ্বল চোখ মুখ নিয়ে চাপা স্বরে শুধালো, শিয়া তুমি? আমি জানি অন্য মেয়েকে এখানে আশা করেছেন, কিন্তু সেদিনের সেই মেয়েটি আমিই ছিলাম। অকপট স্বীকারোক্তি শিয়ার। প্রিয়ম অবাক হয়ে বলল, আগে বললে না কেন? বললে কি হতো? আপনি আমাকে ভালোবাসার কথা বলতেন, নাকি তখন বিয়ের কথা বলতেন? প্রিয়ম নিরুত্তর থেকে শূন্য চোখে তাকিয়ে রয়। শিয়া স্মিত হেসে বলল, কাল রাতে পার্কের কথা বলেতে আমি তেমন গুরুত্ব দিইনি, কিন্তু সকালে মনে পড়ায় পুনরাবৃত্তি ভাবার পর মনে সন্দেহ জাগে। ইরাকে দিয়ে বাহানায় আপনার ফোন নিই। গ্যালারিতে গিয়ে আমার ছবি দেখে কনফার্ম হই সেই মেয়েটি আমি যাকে বিয়ে করব না বলে বরপক্ষরা চলে যাওয়ার পর পালিয়ে পার্কে এসে বসে আছি, আর এখানে হবু বরই বসে আমাকে দেখছে। কি অদ্ভুত, তাই না? বোনদের সঙ্গে পরিকল্পনা করে আপনার সাথে পর্দা পরে বের হই, যাতে আড়াল হলে আপনি আমার সামনে সেই সাজে উপস্থিত হতে পারি। এবার আসি মূল কথায়। আপনি আমাকে ডিভোর্স দিন, আপত্তি নেই আমার। আপনার ভালোর জন্য ডিভোর্স দিতে প্রস্তুত আছি। পুরো কথাটা সম্পূর্ণ করে প্রত্যুত্তরের আশায় তাকিয়ে রয় সিয়া প্রিয়মের দিকে। প্রিয়ম নজর নামিয়ে নেয়। তার এই মুহূর্তে কি বলা উচিত বা কি করা উচিত বোধগম্য নয়। তার ভাবনার পরিবর্তন ঘটেছে। একটু নয়, বেশ খানিকটা পরিবর্তন। শিয়া প্রিয়মের নিরুত্তেজ মুখশ্রী দেখে মুনহর গলায় বলল, যা বলার বাসায় গিয়ে বলবেন, এখন চলেন এখান থেকে। বলে ফিরতে নিলে হাতে টান অনুভব করে শিয়া। ঘুরে তাকাতেই কপালে চিকন ভাঁজ পড়ে। প্রিয়ম তার হাত ধরে আটকেছে। ঠোঁটে বাঁকা হাসি ফুটিয়ে একটু টেনে কাছে নিয়ে এনে বলল, কোথায় চললে আঁধারিয়া প্রেয়সী? বাকিটুকু শুনবে না? আঁধারিয়া প্রেয়সী বলে সম্বোধন করাতে শিয়ার কপালের ভাঁজ গাঢ় হয়। তির্যকভাবে তাকায়, বলল, বাকিটুকু বলতে? প্রিয়ম হাত ছেড়ে ঘাড়ে হাত বোলায় আর মোড়া ভাঙার ভঙ্গিমায় বলল, আমি জানতাম সেই মেয়েটি তুমি। কিভাবে? চটজলদি ভুরুকুটি করে প্রশ্ন ছড়ে। তোমার আলমারি খোলার সময় হলুদ রঙের শাড়িটা দেখতে পাই। তুমি রুম থেকে বের হওয়ার পর কৌতূহল মেটাতে আলমারি খুলে শাড়িটা বের করে দেখি এইটাই সেই শাড়ি ছিল। সঙ্গে ছিল গোলাপি রঙের ব্লাউজ। সেদিনের সেই স্কুটারটি ছিল স্নেহার, যেটা আজ সকালে চালিয়ে তোমাদের বাড়িতে এসছে। সেদিন রাতে স্কুটারের নাম্বারটা নোট করতে না পারলেও কালার আমার ঠিকই মনে আছে। আমি বুঝতে পারি তুমিই সেই মেয়েটি। স্নেহাকে আড়ালে ডেকে জিজ্ঞেস করার পর তোমার কথা বলে দেয়। আমিও বিষয়টি স্নেহাকে খুলে বলি, সঙ্গে গোপন রাখার নির্দেশ দিই। স্নেহা বিষয়টি গোপন রাখে। ড্রয়িং রুমে তোমরা যখন পরিকল্পনায় আঁকছিলে সেটা বুঝতে পারি। হাঁটার সময় পর্দার নিচে তোমার শাড়ির পাড় দেখে অগোচরে হেসে ফেলি। আর কিছু বলতে হবে বলে মনে হচ্ছে না আমার। বলতে বলতে মুচকি হাসে প্রিয়ম। শিয়া থতমত খেয়ে তাকিয়ে রই। তার থেকে এক ধাপ এগিয়ে আছে প্রিয়ম। তৎক্ষণাৎ মাথা কিছুটা নুইয়ে পরেক্ষণি তুলে বলল, আপনার আর আমার মাঝে তফাৎ অনেক বেশি। আমি স্টপ, আমাকে বলতে দাও শিয়া। জোরপূর্বকভাবে তাকে থামিয়ে দেয় প্রিয়ম। সরু নিঃশ্বাস টেনে বলল, বাসর ঘরে তোমাকে দেখে আমার ভালো লেগেছে। কেন জানো? তোমার মধ্যে দুষ্টু মিষ্টি মিশ্রিত স্বভাব আমাকে তোমার প্রতি আকৃষ্ট করতে বাধ্য করেছে। তোমার আচরণ আমাকে বিমোহিত করেছে। আমি সিদ্ধান্ত নিলাম তোমাকে আমার আগে করার একটু বাজিয়ে নিই। তাই সেদিন রাতে সেই মেয়েটির কথা বললাম, কিন্তু তোমার প্রতিক্রিয়ায় সরাসরি রাজি হওয়ার দরুন বুঝলাম তুমি আমায় পছন্দ করো না। শাড়ি দেখার পূর্বেও স্নেহার সামনে কথা বলার আগে আমি তোমাকে বলতে চেয়েছিলাম যে পার্কে যাব না, কেননা আমি তো তোমার মুগ্ধতায় পরিপূর্ণভাবে আটকে গেছি। এখন সেই মেয়েটির প্রতি ভালোবাসার অনুভূতিটা ফিকে হয়ে পড়েছে। তবে তুমি সেই মেয়েটি ভাবতেই আমার ফিকে হওয়া ভালোবাসা আরও 3 গুণ বেশি বেড়ে যায়। প্রিয়ম থামল, বড় দীর্ঘশ্বাস টেনে আকাশের দিকে তাকিয়ে আবারও বলল, আকাশে চাঁদবিহীন আঁধারিয়া এক প্রহরে তোমার দেখা পেয়েছি। অজান্তেই ভালোবেসে ফেলেছি। তুমি আমার জীবনে এক চিলতে আঁধারিয়ার প্রণয় নিয়ে উপস্থিত হয়েছ। সব অন্ধকার অভিশপ্ত হয় না, কিছু অন্ধকার হয় মধুর। তাই যত্ন করে নাম দিয়েছি তোমায় আঁধারিয়া প্রেয়সী। হবে কি তুমি আমার পুরোপুরি অর্ধাঙ্গিনী? লাস্টেরটুকু বলে ডান হাত বাড়িয়ে দিল শিয়ার নিকট। স্তম্ভিত নজরে তাকিয়ে শিয়া প্রিয়মকে দেখতে ব্যস্ত। প্রিয়মের চোখ ও হাতের দিকে তাকিয়ে নম্র দৃষ্টি ফেলে। প্রিয়ম বিনয়ী নজরে তাকিয়ে আছে। সে দুর্ভেদ্য চোখে যেন আকুল ভালোবাসার আবেদন। তাকে টানছে মুহূর্তে। সর্বত্র দ্বিধাবোধ ছুঁড়ে ফেলে শিয়া হাতে রাখে প্রিয়মের বিশ্বস্ত হাতের মাঝে। প্রেয়সীকে কাছে টেনে আলিঙ্গনে আবদ্ধ করে নেয়। মিল হয় দুটি পবিত্র আত্মার।
আজ আকাশে পূর্ণিমার চাঁদ, আলো সর্বত্র ছড়িয়ে পড়েছে তাদের ঊর্ধ্বে। প্রণয়নের সূচনা আঁধারিয়া এক প্রহর হলেও শেষ হয় দ্বিতীয় পূর্ণিমার রাতে। অদ্ভুত বিষয়, চাঁদের আলোয় নরনারীর দুটি ছায়ার বদলে একটি ছায়া রাস্তায় দেখা যাচ্ছে। প্রিয় দর্শক, এই গল্পটা আপনাদের কেমন লাগলো তা অবশ্যই একটি কমেন্ট করবেন। আর যদি গল্পটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিতে একটি লাইক করে দেবেন এবং এই ধরনের ভিন্ন স্বাদের গল্প শোনার জন্য চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে যুক্ত থাকুন।